আর কোনো আলোচনা নয়, আলোচনায় বসেছিলাম তো, আজকে তো লাস্ট ডেট ছিল, আমরা তো সুযোগ দিয়েছিলাম, নির্ধারিত সময় বেশি সময় দিয়েছিলাম, আজকে আবার নতুন গল্প কেন শুরু করলো? তাহলে এইসব আলোচনা করে সময় খাইয়ে নিয়ে হচ্ছে আমাদের কাছে। রিভিউ পিটিশনের আগে নিজেরা কাজগুলো করুক, আগে কাজ করুক, তারপরে রিভিউ পিটিশন তো হবেই। দায়িত্ব দিচ্ছে ললিপপই তো, ললিপপ না হলে তো আজকে এইরকম একটা ফালতু এক্সকিউজ দিত না, অযৌক্তিক এক্সকিউজ দিত না। প্রতারণা হচ্ছে, প্রতারণা। টেন্টেডদের বাঁচানোর জন্য প্রতারণা হচ্ছে। যারা টেন্টেড তাদের কাছে টাকা নিয়ে চাকরি দিয়েছে, তাদেরকে বাঁচানোর প্রতারণা হচ্ছে। এই কৌশলটা খেলা হচ্ছে। রাতভর এখানে আছি, কোন লয়ারের সাথে আলোচনা করবে ঘর থেকে করুক, চেয়ারম্যান বসুক, শিক্ষামন্ত্রী বসুক, মুখ্যমন্ত্রী বসুক, এখান থেকে তো নড়বই না। আর্জেন্ট বৈঠক ডাকুক, আর্জেন্ট বৈঠক ডাকুক, মারুক, আমাদের তার আগে মেরে বার করুক, আমাদের আগে তারাক, তবে তো যা জানা যাচ্ছে। ওরা বলতে চাইছে যে আমরা এখন তার মানে আর করতে পারবো না, এখন স্থগিত থাকবে, কারণ ওদের নাকি আবার আইনি পরামর্শ দরকার। এতদিন ধরে ওনারা কি ঘুমাচ্ছিলেন? হ্যাঁ, আমরা ওদের আইনি পরামর্শের দরকার। কি দরকার? ওই আইনি পরামর্শ ওরা বসে বসে বাড়িতে বের করুক, কিচ্ছু যায় আসে না। আমরা এখানে আছি, আইনি পরামর্শ করে দিচ্ছি। রাতভর অবশ্যই, কয়েক রাত যাবো। যারা গিয়েছিল তারা যেটা, আমি তো যাইনি, যারা গিয়েছিলেন তারা জানাচ্ছেন যে ওনারা ওই থার্ড কাউন্সিলিং এর পর থেকে সবটাকে টেন্টেড বানাতে চাইছে এখন। কেন? আমার যেটা একদম স্পষ্ট মতামত যে যেহেতু টেন্টেডদের বাদ দিতে হবে, বাড়ি ঘেরাও করে মারবে, তাই কিছু আনটেন্টেডকে এর মধ্যে বলি দিতে চাইছে, যাতে ওরা বলতে পারে যে আরে শুধু তো তোমরা বাদ যাওনি, এরাও তো বাদ গিয়েছে। আসলে ওরা বলছে এখনো আলোচনার অবকাশ আছে, এখনো নাকি ওদের আলোচনার প্রয়োজন। তাহলে এতদিন যে টাইম দিলাম, ওনারা কি ঘুমাচ্ছিলেন নাকি আমাদের সঙ্গে নকশা হচ্ছে? আর ওনারা যেখানে আলোচনা করবেন করুন, আমরা এখানে আছি, রাত্রি সারা রাত পড়ে আছে আলোচনার জন্য। আমরা না প্রকাশ করিয়ে যাবো না তো। বলেছেন যে এইটা যদি দিতে হয়, অর্থাৎ হাট পর্যন্ত হলে দিয়ে দেবো, হাটের পর হলে কেন আজকের পদে উনি বসাবেন? দেবে না, 2 সপ্তাহ কেন 2 বছর চাইলে উনি দেবে না। এবং আন্দোলনেই শেষ পথ, এই বের করার জন্য, এই লিস্ট বের করা আন্দোলনেই আমাদের শেষ ভরসা। কোন রকম এর থেকে সরবো না। ওনারা লিস্ট দিতে চাইছে না, যারা আনটেম্পটেড তাদের লিস্ট দিতে চাইছে না। কেন? কিসের পরিপ্রেক্ষিতে লিস্ট দেবে না তারা? এবং আপনাদের মাধ্যমে বলতে চাই, এই ভারতবর্ষকে স্বাধীন করতে বহু বিপ্লবী প্রাণ হারিয়েছিল এবং সেই বিপ্লবীরা মরে যায়নি। এই সমস্ত শিক্ষকদের মধ্যে সেই সব বিপ্লবী জেগে উঠেছে। আজকে কেউ এই বিপ্লবীদের থামাতে পারবে না যতক্ষণ উনি যোগ্য টিচারদের আলাদা না করবে। সব জানে, সমস্ত মিরর ইমেজ, সমস্ত লিস্ট ওদের কাছে আছে। শুধু যারা টেম্পটেড তাদের বাঁচাতে এই সব পদ অবলম্বন করছে। মানুষ আজকে ধরতে পেরে গেছে। আর কোন আলোচনা নয়, ওনার ভিতর থেকে ডিক্লারেশন দিক না। আবার যাবো আমরা তার কাছে, কিন্তু আমাদের লিস্টে যেভাবে আমরা বলছি সেভাবে আর কেউ বেরোবে না এখান থেকে। বেরোলে আমাদেরকে মেরে ধরে ঘেরাওই তো আছে। আগে ডিসিশন জানাক, ডিসিশন জানাক। একেই বলে অতি চালাকের গলায় দড়ি। যখন 26,000 চাকরি চলে গেল হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায়ের পর, সীমাহীন দুর্নীতি এবং সেখানে যোগ্য অযোগ্য কিছুতেই সেগ্রিগেট করছিল না এই মমতা প্রশাসন, এই এসএসসি। এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায় চলে এসেছিলেন সাংবাদিক বৈঠক করতে। সেখানে বেশ গাল গল্প দেওয়ার চেষ্টা করলেন, এই চাকরি নাকি বাম বিজেপি খেয়ে ফেলেছে। এই চাকরি যোগ্য অযোগ্য তিনি বাছাই করে দিতেন, তাকে নাকি সময়টাই দেওয়া হলো না। 9 বছর ধরে সময় পেয়েছেন। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট শুধু পায়ে ধরতে বাকি রেখেছিল বোধহয়। বারবার বলেছিল যোগ্য অযোগ্যের তালিকাটা দাও, আমরা যোগ্যদের চাকরিটা নষ্ট হতে দিতে চাই না। কিন্তু ওই অযোগ্যদের বাঁচাতে এই যোগ্য অযোগ্য তালিকা কিছুতেই দেয়নি। আর তারপর
সবকিছু যখন হয়ে গেল তখন একটা খেলা ঘোরানোর চেষ্টা, গাল গল্প অনেক দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এবং ভুলে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এরা তার ওই প্রিয় দুধেল গাই নয়। ভুলে গিয়েছিলেন তিনি এটা তার ওই পার্টির ওয়ার্কার নয় যে যা বলবেন সেটাই বেদবাক্য মনে করে মন দিয়ে শুধু চটি চাটবে। এরা শিক্ষিত শিক্ষক এবং এরা যোগ্যতার ভিত্তিতে চাকরিটা পেয়েছেন। ফলে এবার এরা চেপে ধরেছেন এসএসসিকে, শিক্ষামন্ত্রীকে। আর তারা আবার নতুন করে গাল গল্প দিয়েছিলেন আজকে 21 তারিখ, আজকে সন্ধ্যে 6টার সময় নাকি যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করবেন। সন্ধ্যে 6টা বেজে গেছে, তখনও তালিকা প্রকাশ হচ্ছে না। এবং যারা এই যোগ্য চাকরিহারা তারা কিন্তু এখানে এসে ধর্ণা দিয়ে বসে আছেন, আন্দোলনে বসে আছেন, 1 ইঞ্চি নড়েননি। তারপর এদের একটা প্রতিনিধির দল আজকে ভেতরে এসএসসির যিনি চেয়ারম্যান আছেন সেই সিদ্ধার্থ মজুমদার তার সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন। সেখানে আবার একটা নতুন গল্প দেওয়ার চেষ্টা করা হয়। সেটা হচ্ছে যে ওই 1, 2, 3 এই 3টে স্লটে যে কাউন্সিলিং হয়েছিল তাদেরকেই যোগ্য হিসেবে ঘোষণা করা হবে, বাকিদের অটোমেটিক্যালি অযোগ্য হিসেবে ঘোষণা করে দেওয়া হবে। কি অদ্ভুত যুক্তি! কেননা ততক্ষণে মেয়াদটা পেরিয়ে গিয়েছিল। কিন্তু এদের কথা হচ্ছে যে 1, 2, 3-এর মধ্যে যারা রয়েছে তাদের মধ্যে কেউ ঘুষ দিয়ে চাকরি পায়নি, আপনি জানছেন কি করে? আর তারপরে যারা চাকরি পেয়েছে তারা যোগ্য নয়, এটা আপনি কি করে বলছেন? যোগ্য অযোগ্য বিচারের একমাত্র মাপকাঠি হচ্ছে যে স্ক্যান্ড মিরর ইমেজ ওএমআর সিট, এটা আপনারা প্রকাশ করুন। কিন্তু সেইটা প্রকাশ করলেই তো প্রমাণিত হয়ে যাবে যে কতখানি জল মিশিয়েছিল এই তোলামূলের হারমাদ বাহিনী। আর সেইটা করলে তারা কি আর ছেড়ে কথা বলবে? তারা তো পিঠের চামড়া তুলে দেবে, এই কথা এই যোগ্য শিক্ষকরাই বলছেন। ফলে একটা গুপিবাজি করার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু এরা বুঝে গেছেন ওই গুপিবাজিতে ফেঁসে লাভ নেই। এরা নিজেদের পিঠ বাঁচাতে, নিজেদের রাজনৈতিক শক্তি বাঁচাতে, নিজেদের গদি বাঁচাতে এদেরকে বলি দেবেন, কিছু এসে যায় না, এদের চাকরি এলো কি গেল। বরং এ ভালো করে চায় যে চাকরি চলে যাক, তাতে করে এই সমাজে শিক্ষার হারটা পড়ে যাবে। এবং যদি অশিক্ষিত সমাজ তৈরি হয় তাহলে একটা মেরুদণ্ডহীন সমাজ যদি তৈরি হয় সেটাই ভালো ব্যবস্থা হবে। কেননা সবাই ওই পার্টি ক্যাডার হবে, তাদেরকে যা করতে বলবে তাই করবে। এরা চাকরির জন্য আন্দোলন করবে না, এরা ভুলটাকে ভুল ঠিকটাকে ঠিক বুঝতে পারবে না। আর সেই জায়গা থেকে সব কিছু গুবলেট করে দেওয়ার, সব কিছু গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। পরিষ্কারভাবে এরা আজকে এসে বলে দিলেন যে আমরা এই সব কিছু মানছি না। আপনি আগে স্ক্যান মিরর ইমেজটা প্রকাশ করুন, সেইখান থেকে প্রমাণিত হবে কে যোগ্য কে অযোগ্য। সেটা হচ্ছে ফার্স্ট ধাপ। তারপরে আসবে ইন্টারভিউয়ের মার্কস, সেটাও প্রকাশ করতে হবে। দেখা যাবে যে এখানে চাকরির খাতায় 2 পেয়েছে, 0 পেয়েছে, সাদা খাতা জমা দিয়েছে, তাকে ওখানে ফুল মার্কস দিয়ে দিয়েছে ইন্টারভিউয়ে, দিয়ে চাকরি পাইয়ে দিয়েছে। সব গুপিবাজি ওইখান থেকে ধরা পড়বে। সুতরাং এই সব কিছু মানছি না, আগে স্ক্যান মিরর ইমেজটা প্রকাশ করুন। সবার যতজন ওখানে পরীক্ষা দিয়েছিল প্রত্যেককে স্ক্যান মিরর ইমেজ প্রকাশ করতে হবে। এবং এসএসসিও বুঝতে পারে যে এইটা করলে তখন তো অসুবিধা হয়ে যাবে। ফলে সোজা কথায় এই যে মিটিংটা হয়েছিল সেটা পুরোপুরি ভেস্তে যায়। এবং তারপরই বাইরে বেরিয়ে এসে এরা এরকম ক্ষোভে ফেটে পড়ে। এবং এসএসসি এদেরকে আরেকটাও গল্প দেওয়ার চেষ্টা করেছিলেন যে আমাদের আবার লিগাল অ্যাডভাইস নিতে হবে, সেই জন্য আমাদের বেশ কিছুদিন সময় লাগবে, আপনারা আমাদের সেই সময় দিন। এরা পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে 3 তারিখ ফলাফল বেরিয়েছে, সুপ্রিম কোর্টের যে রায় সেটা 3 তারিখ বেরিয়েছে, আজকে 21 তারিখ। তাহলে এই 18 দিন ধরে কি আঙুল চুষছিলেন আপনারা? এখন লিগাল অ্যাডভাইস নিতে হবে। এতদিন কোন অ্যাডভাইস নিচ্ছিলেন তাহলে? আর লিগাল অ্যাডভাইস যদি নিতে হয়, যে লিগাল অ্যাডভাইস দেবে ডাকুন তাকে, যদি দরকার হয় আপনার শিক্ষামন্ত্রীকে ডাকুন, আপনার মুখ্যমন্ত্রীকে ডাকুন। আমাদের চাকরি চলে গেছে, আমাদের জীবনটা শেষ হয়ে গেছে, ছারখার হয়ে যাচ্ছে, আমরা এই রকম কষ্টে আছি। এই জায়গা থেকে আমরা এখান থেকে 1 ইঞ্চিও নড়ছি না। আপনারা যা বৈঠক করার ভেতরে বৈঠক করুন, ডিসিশন করুন, যতক্ষণ না যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করছেন, অর্থাৎ ওই স্ক্যান মিরর ইমেজ ওএমআর সিটের প্রকাশ করছেন, আমরা এখান থেকে 1 ইঞ্চিও নড়ব না। অর্থাৎ শিক্ষিত সমাজ যদি ময়দানে নামে সেটা কি হতে পারে সেটা আজকে কিন্তু দেখিয়ে দিলেন। কিন্তু তার সঙ্গে আরেকটা জিনিস যেটা হচ্ছে, পুলিশে পুরো ছয়লাভ করে দেওয়া হয়েছে। এবং পুলিশ একটা হালকা বল প্রয়োগ করার চেষ্টা করেছিল সেখানে, সেটা নিয়েও একটা ঝামেলা হয়েছে। একটা পার্টে আপনাদের দেখালাম, আসলে এটা আমি যেখান থেকে ফুটেজটা পেলাম পুরো লাইভ চলছিল, অনেকটা বড়, সবটা তো দেখানো সম্ভব নয়। পুলিশ কিন্তু রীতিমতো ধাক্কাধাক্কি করছে, এদের তরফ থেকে অভিযোগ উঠে গেছে। মানে পুলিশ দিয়ে এবার শিক্ষকদের পিটিয়ে ঠান্ডা করা হবে। হ্যাঁ, এটাই তো এই রাজ্যের ভবিতব্য হয়ে দাঁড়িয়েছে। পুলিশ যোগ্য শিক্ষকদের পেটে লাথি মারে, আর সেই পুলিশকে আবার তদন্তের জন্য ডাকা হয়, হইচই হলে তখন সরিয়ে দিতে হয়। আর সেই পুলিশই যখন মুর্শিদাবাদের মালদাতে ধীরে এসে আক্রমণ করে,
পেটাতে শুরু করে, বম মারে, তখন দোকানে ঢুকে গিয়ে শাটার নামিয়ে দেয়। এই বীরপুঙ্গম পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় গত 14 বছরে বাংলাকে উপহার দিয়েছেন, পুলিশ মন্ত্রী হিসেবে এতখানি সফল তিনি। তো সেই পুলিশ দিয়ে এদেরকে থামানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু এরা নাছোড় যে আমাদের সবকিছু চলে গেছে জীবন থেকে, আমাদের জীবন অন্ধকার হয়ে গেছে ভাই, আমরা এখান থেকে 1 ইঞ্চিও নড়ছি না। আপনার যাকে যেখান থেকে ডাকার আছে ডাকুন, যা বৈঠক করার আছে, লিগাল মিটিং করার আছে, লিগাল অ্যাডভাইস নেওয়ার আছে আপনারা নিন, কিন্তু আপনারা ফয়সালাটা করুন এবং সেই ফয়সালাটা করে আমাদেরকে জানান। এবং একটাই শর্ত, সেটা হচ্ছে স্ক্যান মিরর ইমেজ আপনাদের প্রকাশ করতে হবে। এইবার স্ক্যান মিরর ইমেজ যদি এখন প্রকাশ করে তাহলেও ফাঁসবে, না করলেও ফাঁসবে। অর্থাৎ এই 26,000 চাকরি হারার যে অগ্নিগর্ভ পরিস্থিতি, সেখান থেকে দৃষ্টি ঘোরাতেই তো অনেক কিছু নাটক হয়ে গেল এই কদিনে এই রাজ্যে। কিন্তু এদের চাকরি চলে গেছে, এরা এত সহজে সেটা ছেড়ে দেবেন না। এবং এই যে উত্তাল পরিস্থিতি কলকাতার বুকে হচ্ছে, এটা কিন্তু নবান্নকে সরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। অর্থাৎ অর্থাৎ এই রাজ্যে যারা সরকার চালাচ্ছে, যারা প্রশাসনটা চালাচ্ছে, তাদের মতলবটা ঠিক কি এবং কিভাবে দগ্ধে দগ্ধে এই রাজ্যের মানুষকে এইভাবেই তাদের তাদের জীবনে অন্ধকার নেমে আসবে, সেই ছবিটা আজকে আরেকবার স্পষ্ট হয়ে গেল। এই তো সবে 26,000 গেছে, 32,000-এর মামলা আবার সামনের সপ্তাহে আছে, সেটা আরেকটা মামলা, সেখানেও সেই একই জিনিস হওয়ার সমূহ সম্ভাবনা আইনজীবীরা বলছেন। ফলে আগামী দিনে মমতা প্রশাসনের উপর তাদের যে পাপ, সেই পাপ এই 14 বছর ধরে চলেছে, সেইটা ধীরে ধীরে ঘোড়াটা পূর্ণ হয়েছে। আর তার স্ফুলিঙ্গ যেগুলো দেখা যাচ্ছে, এইভাবেই সেগুলো দেখা যাচ্ছে। এইভাবেই খেপে গেছেন শিক্ষিত সমাজ, আর যোগ্য দাবিতে তারা কিন্তু এইভাবেই এসএসসির সামনে বসে আছেন। আজকে এসএসসির সামনে বসে আছেন, যদি এর সলিউশন না হয় কালকে কালীঘাটের সামনে বসবেন, পরশু নবান্নের সামনে বসবেন, এবং সারা বাংলা কিন্তু জাতি, ধর্ম, বর্ণ, পলিটিক্যাল কালার সমস্ত কিছু নির্বিশেষে এর পাশে এসে দাঁড়াবে। সুতরাং যারা ভাবছিলেন যে চালাকির দ্বারা মহৎ কার্য করবেন আর গালভরা কিছু বুলি দিয়ে সমস্ত কিছু গুলিয়ে দেবেন, গেমটা অতটাও সহজ নয়। আজকের রাতটা অন্তত সেইটা প্রমাণ করে দিল। কি বলবেন এই যোগ্য চাকরি হারাদের এই হাল না ছাড়া আন্দোলন নিয়ে, এইভাবে এসএসসিকে চেপে ধরা নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।